ভারতীয়রা এই মর্মে প্রচারণা চালান এবং নির্বোধেরা এই তথ্য, এই মনের খাহেশ প্রকাশ করে দিয়েছেন যে বাংলাদেশের চট্টগ্রাম তাদের কেন প্রয়োজন। তাদের মনে একটা ভয় যে যদি তাদের শিলিগুড়ি, এই এই যে শিলিগুড়ি এখানে অবস্থিত, আমি দেখাচ্ছি, এই শিলিগুড়ি শিলিগুড়ি যদি কোনো ক্রমে হস্তচ্যুত হয় তাহলে চট্টগ্রাম অধিকারের মাধ্যমে তারা সেই ক্ষতিটা পুষিয়ে নেবে, তাদের সাপ্লাই লাইন চট্টগ্রাম দিয়ে তারা পুনঃপ্রতিষ্ঠা করবে। এবং একই ধরনের নির্বোধ বাংলাদেশেও রয়েছে, তারা ফেনীকেও তারা মনে করে চিকেন নেক এবং এখানে একটা সেনানিবাস প্রতিষ্ঠা করার জন্য বলে। তো আসুন দেখে নেই যে এটার যৌক্তিকতা কতটুকু। চট্টগ্রামের দিকে যদি তাকাই, চট্টগ্রামের সামরিক শক্তির দিকে, আমাদের যুদ্ধোপযোগী শক্তি, এখানে সিভিলিয়ান ফোর্স ধরা হয়নি, শুধুমাত্র সামরিক এবং আধা সামরিক। তার মাঝে প্রথমে যেটা আসে সামরিক বাহিনীর মাঝে সেনাবাহিনী। প্রথমে আমাদের শক্তির সবচেয়ে চাইতে বড় যে কেন্দ্র চট্টগ্রাম সেনানিবাসের 24তম পদাতিক ডিভিশনের এরিয়া হেডকোয়ার্টার, যেটা চট্টগ্রামে অবস্থিত। এটা সবচাইতে শক্তিশালী, বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে শক্তিশালী ডিভিশন, এটার অবস্থান কিন্তু চট্টগ্রামেই। দ্বিতীয়ত, গুইমারা ক্যান্টনমেন্ট। এই গুইমারা ক্যান্টনমেন্ট এটি পার্বত্য চট্টগ্রামের গুইমারাতে অবস্থিত এবং এখানে রয়েছে 24 আর্টিলারি ব্রিগেড এবং 15 ক্যাভালরি রেজিমেন্ট। ক্যাভালরি রেজিমেন্ট যেটা কিন্তু অশ্বারোহী ঠিক বোঝাচ্ছে না, এটা দ্বারা বোঝায় ট্যাঙ্ক রেজিমেন্ট, যেটা হচ্ছে আমাদের সাজোয়া বাহিনী। আর আপনি যদি এটার অবস্থান দেখেন, এই গুইমারার অবস্থান দেখেন, এটা কিন্তু ত্রিপুরা সীমান্তের একেবারে কাছে, মানে একটা লাগোয়া বলা যায়। এই হচ্ছে সীমান্ত আমাদের। তো এগুলোকে কিন্তু আমরা সাজিয়ে রাখার জন্য তৈরি করিনি, হ্যাঁ, এটা বুঝতে হবে। এই যে ত্রিপুরা। তৃতীয়, খাগড়াছড়ি সেনানিবাস। খাগড়াছড়ি সেনানিবাস আমাদের তৃতীয় শক্তি, যেটা চট্টগ্রামের রক্ষণ শক্তির মাঝে তৃতীয়। এখানে রয়েছে 20তম পদাতিক ব্রিগেড। চতুর্থ তো আমাদের যে শক্তিটি রয়েছে সেটি হচ্ছে দীঘিনালাতে, সেটি দীঘিনালা ক্যান্টনমেন্ট এবং দীঘিনালা ক্যান্টনমেন্টে রয়েছে 203তম পদাতিক ব্রিগেড। পঞ্চম রয়েছে রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট। রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট, এইখানে আমাদের 305তম পদাতিক ব্রিগেডের অবস্থান। ষষ্ঠ, কাপ্তাই সেনানিবাস, 65তম ইনফ্যান্ট্রি ব্রিগেড এখানে অবস্থিত, এখানে অবস্থান করছে। সপ্তম হচ্ছে হালিশহর সেনানিবাস। হালিশহর সেনানিবাস যেটা হচ্ছে আমাদের হোম অফ গানার্স, আমাদের গোলন্দাজদের বাসস্থান, গোলন্দাজ বাহিনীর সদর দফতর। অষ্টম, এগুলো সবই কিন্তু সেনাবাহিনীর কথা বলছি। ইবিআরসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার, আমাদের পদাতিক বাহিনীর সবথেকে ভাইটাল ফোর্স হচ্ছে, ভাইটাল রেজিমেন্ট হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পরবর্তী আরেকটি হচ্ছে, এটা আমাদের ভাইটাল পার্ট। পরবর্তী আরেকটি আছে আমাদের, সেটি হচ্ছে বীর, সেটির কথা ভিন্ন। সেই রেজিমেন্ট সেন্টারটা কিন্তু এখানে অবস্থিত। নবম, আমাদের বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমি। এখানে কিন্তু প্রত্যেক বছর 3টা ব্যাচে প্রত্যেক বছর হাজারখানেক বা হাজারেরও বেশি শিক্ষানবিশটা, সামরিক শিক্ষানবিশটা সামরিক শিক্ষা সমাপন করছে। সুরক্ষিত একটা এলাকা, আমাদের একটি সেনাঘাঁটি, যেটা ভাটিয়ারিতে অবস্থিত। তারপর রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন বান্দরবন ক্যান্টনমেন্ট, বান্দরবন সেনানিবাস। এটি একটি রিজিয়ন হেডকোয়ার্টার এবং এখানে রয়েছে 69তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের অবস্থান। এগারোতম অবস্থানে রয়েছে আলী কদম ক্যান্টনমেন্ট। আলী কদম ক্যান্টনমেন্ট যেটা
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি হেডকোয়ার্টার। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 97তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের সদর দফতর এটি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি রামু সেনানিবাস। রামু সেনানিবাস শুধুমাত্র একটি সেনানিবাসই নয়, এটি আমাদের 10ম পদাতিক ডিভিশনের সদর দফতর এবং কক্সবাজার এরিয়া কমান্ডের হেডকোয়ার্টার। এবং এখানে আরও একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে দশম সেটি হচ্ছে 16তম ক্যাভালরি রেজিমেন্ট। অর্থাৎ এখানেও আমাদের ট্যাঙ্ক বাহিনী রয়েছে। এগুলো কিন্তু সাজিয়ে রাখার জন্য করা হয় নাই। ট্যাঙ্কটাকে এখানে সাজিয়ে রাখার জন্য করা হয়নি, আমাদের দেশে চালাবার জন্য করা হয়নি। এটা বার্মা যদি কখনো আক্রমণ করে তার বিরুদ্ধে প্রতি উত্তর দেওয়ার জন্য। কারণ এই জায়গাটা হচ্ছে তুলনামূলক শক্ত জমি, যেখানে ভারী ট্যাঙ্ক চলবে। এগুলো সাজিয়ে রাখার জন্য নয়, প্রয়োজনে ভারতের ভিতরে ঢোকা যাবে পার্বত্য অঞ্চলকে এড়িয়ে। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপ খুব বেশি দিন আগে নয় এটি জেগে উঠেছে দ্বীপটি, এবং এই দ্বীপটি মালিকানা এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আর্মি ট্রেনিং সেন্টারের অবস্থান এখানে। তারা এই যে দ্বীপটা আছে, এই গোটা দ্বীপটা জুড়েই তারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে, এবং এইখানে তারা তাদের সামরিক প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের মহড়া পরিচালিত করে থাকে। তো এখান থেকে কাছেই দেখেন এই ফেনী। তো এখানে কোনোটাই একেবারে নিরর্থক ফেনীতে একটা সামরিক ঘাঁটি আমাদের গড়ে তুলতে হবে, এটা মূর্খদের কথা। এবার আসুন নৌবাহিনীর কথায়। 13টি ঘাঁটি দেখিয়েছি শুধুমাত্র সেনাবাহিনীর। এবার নৌবাহিনীর সবচাইতে বড় যে ঘাঁটি সেটি হচ্ছে বিএনএস ঈসা খান, বাংলাদেশ নেভি শিপ ঈসা খান। এখানে একটি ফ্লোটিলার সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকে কর্ণফুলী নদীর কাছে একটি ফ্লোটিলা সবসময় এখানে প্রস্তুত থাকে। এখন আমরা নৌবাহিনী চলে আসি। নৌবাহিনীর প্রথম ঘাঁটি। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি, যেটা জলদিয়াতে অবস্থিত। এই তৃতীয় হচ্ছে বিএনএস ভাটিয়ারি, বাংলাদেশ নেভি শিপ ভাটিয়ারি, এবং এখানে রয়েছে মিসাইল ফায়ারিংয়ের প্রশিক্ষণ এবং মিসাইল ফায়ারিং সেন্টার এখানে রয়েছে। চতুর্থ হচ্ছে বাংলাদেশ নেভি ডকইয়ার্ড, এটা চট্টগ্রাম শহরে অবস্থিত। পঞ্চমের অবস্থান এটি পার্বত্য চট্টগ্রামে, বিএনএস শাহিদ মুয়াজ্জিমের নামানুসারে এটা আমাদের একটি নৌঘাঁটি। এটা পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই হ্রদ এবং যে সমস্ত নদী এই হ্রদকে কেন্দ্র করে আছে সেটা নিরাপত্তার জন্য। পঞ্চমটি হচ্ছে বিএনএস উল্কা, বাংলাদেশ নেভি শিপ উল্কা। এটি মূলত বিএনএস ঈসা খানের পরিচালনাধীন আরেকটি ঘাঁটি। ষষ্ঠ হচ্ছে আমাদের এইখানটা যেতে হবে আমাদেরকে, চিটাগং সোয়ার্ডস, স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ নেভাল। এটা হচ্ছে আমাদের নেভাল কমান্ডো, আমাদের সোয়ার্ডস নেভি সিল। এটি সদর দফতর চট্টগ্রামে অবস্থিত। এই 6টি নৌবাহিনীর, 13টি সেনাবাহিনীর। সপ্তমটি নৌবাহিনীর এটি হচ্ছে পেকুয়া বেস। এটা হচ্ছে আমাদের সাবমেরিন বেস। এখানে আমাদের সাবমেরিনের অন্যতম ঘাঁটি। এই হচ্ছে 7টি নৌবাহিনীর। এবারে আসুন বিমান বাহিনীর প্রথমেই যদি বলেন সেটাতে আসবে হচ্ছে চট্টগ্রামের সদর দফতর, চিটাগং এয়ার বেস। এইখানে রয়েছে এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট ঘাঁটি ছাড়াও। দ্বিতীয় দেখতে পাচ্ছেন বিএএফ জহুরুল হক, বাংলাদেশ এয়ারফোর্সের ঘাঁটি জহুরুল হক, যেটা আমাদের বৃহত্তম এয়ার বেস
চট্টগ্রামের ভিতরে বৃহত্তম এয়ারবেস। তৃতীয় তৃতীয় রয়েছে কক্সবাজারের আরেকটি বেস, কক্সবাজার এয়ারফোর্স বেস। এই হচ্ছে তার প্রতীক, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার। এবার আসুন, ওদের ছিল তিনটে, এবার আসুন হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিজিবির একটি রিজিয়ন হেডকোয়ার্টার, যার নাম হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। এই রিজিয়নের হেডকোয়ার্টার কিন্তু হালি শহরে। এখানে কি কি রয়েছে? এই রিজিয়নের নাম হচ্ছে সাউথ ইস্ট রিজিয়ন হেডকোয়ার্টার। সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব রিজিয়নের হেডকোয়ার্টার একটা। এখানে রয়েছে রিজিয়ন হেডকোয়ার্টার ছাড়াও একটি রিজার্ভ ব্যাটালিয়ন। সার্বক্ষণিক এখানে একটি ব্যাটালিয়ন মজুদ থাকে, রিজার্ভ অবস্থায় থাকে, এবং রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো এখানে অবস্থিত। এটাও কিন্তু হালি শহরে। এটা বিজিবি শক্তিতে এখন যাচ্ছি, আধা সামরিকে চলে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গুইমারা সেক্টর হেডকোয়ার্টার। এটি গুইমারাতে অবস্থিত, পার্বত্য চট্টগ্রামের। অর্থাৎ গুইমারাতে যেমন সেনাবাহিনীর যেমন সেনানিবাস রয়েছে, তেমনি আমাদের বিজিবিরও সেক্টর হেডকোয়ার্টার রয়েছে। তৃতীয় দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি হেডকোয়ার্টার, যেটা একটা ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আমাদের বিজিবির খাগড়াছড়িতে। চতুর্থ রুমা ব্যাটালিয়ন হেডকোয়ার্টার। রুমাতে আরেকটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার অবস্থিত আমাদের বিজিবির। পঞ্চম বিজিবি হেডকোয়ার্টারের অবস্থান আলী কদমে। এটি বিশাল করে তৈরি করা হয়েছে, এটা শক্তি আরও বাড়ানো হচ্ছে এ কারণে। এটাও একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, এটা সেক্টর হেডকোয়ার্টারে পরিণত করা হয়েছে ইতিমধ্যেই। তারপর যে দেখতে পাচ্ছেন সপ্তম, এটা হচ্ছে রুমা সেক্টর হেডকোয়ার্টার। রুমা সেক্টর হেডকোয়ার্টার, এটা রুমাতে অবস্থিত, পার্বত্য চট্টগ্রামের। আরও রয়েছে কক্সবাজার বিজিবি রিজিয়ন হেডকোয়ার্টার। কক্সবাজারে বিজিবি রিজিয়ন হেডকোয়ার্টার রয়েছে, এটা আরেকটি রিজিয়ন, একেবারে সাউদার্ন রিজিয়নের হেডকোয়ার্টার এখানে অবস্থিত। এখানে আছে রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরোর সদর দপ্তর। তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন টেকনাফে রয়েছে টেকনাফ বিজিবি, যেটা হচ্ছে টিআরবি, টেকনাফ রিভার ব্যাটালিয়ন। এখানে একটা রিভার ব্যাটালিয়ন, একটা ফ্লোটিলা আছে, বিজিবির নবগঠিত একটা ফ্লোটিলা, যেটার কাজ হচ্ছে নাফ নদীটাকে রক্ষা করা। এরকম 9টা মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এবার দেখুন আনসারে কী কী আছে। আনসারের কথা বলবো না। যারা নেংটি পরা যারা আছেন, ধুতি বাহিনী যারা আছেন, আপনারা ভয় পেয়ে যাবেন। আমি এটা বলছি না, এটা 60 লাখ সৈন্যের একটা বাহিনী, 60 লাখ। এটা একটা সিভিলিয়ান ফোর্সের অন্তর্গত, সেটার কথা বলছি না, আমি বলছি আনসার ব্যাটালিয়নের কথা। এটা একটা আধা সামরিক বাহিনী। এটার সদর দফতর চট্টগ্রামের মানিকছড়িতে। এখন যেটা দেখতে পাচ্ছেন, আনসার ব্যাটালিয়নের হেডকোয়ার্টার মানিকছড়ি। আর আনসার ব্যাটালিয়নের অন্যান্য ব্যাটালিয়নগুলোকে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ এদের সংখ্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এদের সংখ্যা হচ্ছে 34 ব্যাটালিয়ন। 34 ব্যাটালিয়নকে দেখানো সম্ভব নয়। তাহলে দেখেন মানচিত্র কতটা হিজিবিজি হয়ে গেছে, তার আরও কত বেশি হিজিবিজি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সামরিক শক্তি, একমাত্র বৃহত্তর চট্টগ্রামে। এবার চলুন নেংটিয়ার কী অবস্থা একটু দেখে নেই। ও আচ্ছা, আমাদের আরও একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল, এটা হচ্ছে আমাদের 34তম ঘাঁটি। এটা হচ্ছে চট্টগ্রামের জোনাল হেডকোয়ার্টার, চট্টগ্রাম কোস্টগার্ডের। এখানে কোস্টগার্ড কিন্তু আমাদের কোস্টগার্ডের যে লোকবল, এটা কিন্তু আমাদের নৌবাহিনীর চাইতে বড়। এবং আরেকটা কথা বলে নেই, কোস্টগার্ডের হেডকোয়ার্টার চিটাগাংয়ে অবস্থিত, জোন হেডকোয়ার্টার। এবং কোস্টগার্ডের একটা ব্যাপারে না বললেই নয়, সীমান্তবর্তী অঞ্চলে যতগুলো থানা এবং দ্বীপ রয়েছে, প্রত্যেকটাতে তাদের একটা করে কোস্টগার্ডের বেস রয়েছে। সেই হিসাবে এটাও দেখানো সম্ভব নয় বলে এটা দেখালাম না। 34টি। এইবার আসেন ভারতের ব্যাপারে। প্রথমেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগরতলা ক্যান্টনমেন্ট ত্রিপুরার রাজধানীতে অবস্থিত। দুঃখজনক ব্যাপার কি জানেন?
এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসাম রাইফেলসের প্রতীক। দুঃখজনক, লজ্জাজনক এবং করুণাদায়ক ব্যাপার হচ্ছে এই মানে ত্রিপুরা, পশ্চিমবাংলা, এদের নিজস্ব কোনো তো রেজিমেন্ট নাই। এদের নিজস্ব, এদের স্টেটকে রক্ষার জন্য তাদের নামে কোনো কিছু আজ অবধি গঠিত হয়নি। আসাম রেজিমেন্ট, আসাম রাইফেলস এদেরকে প্রহরা দেয়। আসাম রেজিমেন্টের একটি শাখা রয়েছে এখানে। আসাম রেজিমেন্টের আপনার সেক্টর হেডকোয়ার্টার এখানে আগরতলা অবস্থিত, যেটা আগরতলা ক্যান্টনমেন্ট নামে পরিচিত। এবং এই সেক্টরের যে ক্রম, সেটা হচ্ছে 21তম সেক্টর। 21তম সেক্টরের অধীনে কতগুলো ব্যাটালিয়ান রয়েছে, এবং এটা হচ্ছে ব্রিগেড হেডকোয়ার্টার। এখানে ব্রিগেড রয়েছে, এবং এই ব্রিগেডের আওতায় অনেকগুলো ব্যাটালিয়ান তাদের সীমান্তকে রক্ষা করে। সীমান্তের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অংশে তারা মোতায়েন রাখে। যেহেতু আমি ব্রিগেড পর্যায়ে আমাদেরটা দেখে আসছি, তাদেরটাও দেখাচ্ছি ব্রিগেড পর্যায়ের। এই নিম্নতম অংশে যাচ্ছি না। তারপর সেনাবাহিনীর আরেকটা অংশ রয়েছে, যেটা হচ্ছে আইজল, মিজোরামের রাজধানী আইজলের আইজল ক্যান্টনমেন্ট। এখানেও আসাম আসাম রাইফেলসের আরেকটি সেক্টর হেডকোয়ার্টার অবস্থিত। আসাম রাইফেলসের আরেকটা সেক্টর হচ্ছে মিজোরাম সেক্টর। মিজোরাম সেক্টরে মিজোরাম সেক্টরের সদর দফতর হচ্ছে এই আইজল ক্যান্টনমেন্ট, যেখানে একটা ব্রিগেড হেডকোয়ার্টার, এবং তার আওতায় একাধিক ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ অংশে মোতায়েন আছে। যেহেতু আমি ব্যাটালিয়ান পর্যায়ে আমাদের অংশে দেখাইনি, তাদেরটাও আমি দেখাচ্ছি না। আমাদেরটাও সেক্টর পর্যায়ে দেখানো হয়েছে। তো এই হচ্ছে সেনাবাহিনী চট্টগ্রাম সীমান্তবর্তী মাত্র দুইটা জায়গাতে। উত্তরাংশ হচ্ছে আপনার ত্রিপুরার আগরতলা, তারপরে হচ্ছে পূর্বাঞ্চলে হচ্ছে আইজল। এই দুইটাই হচ্ছে তাদের সেনা ঘাঁটি। এবার হচ্ছে আধা সামরিক ঠিক না, একটা সিভিলিয়ান ফোর্সের দিকে যাই, তাদের সীমান্তরক্ষী বাহিনীর দিকে। দেখতে পাচ্ছেন শালবাগান। শালবাগানে তাদের একটা ঘাঁটি অবস্থিত, এটা হচ্ছে বিএসএফের। এই যে প্রতীক দেখছেন, ত্রিপুরার স্টেট বিএসএফের লোগো এইটা, এই হাতি। আচ্ছা, তো এইখানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দফতর হচ্ছে এইটা। ফ্রন্টিয়ারের সদর দফতর হচ্ছে এইটা, এবং এইটা তাদের একটা ফ্রন্টিয়ার, এটা বিএসএফের ভাষা। এই ফ্রন্টিয়ারের আওতায় তাদের অনেকগুলো ঘাঁটি, ব্যাটালিয়ান এগুলো মোতায়েন আছে। এটা শালবাগানে অবস্থিত, ত্রিপুরাতে। এটা নর্দার্ন ত্রিপুরা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ত্রিপুরা ডিস্ট্রিক্টে হবে খুব সম্ভব, বা নর্দার্ন ত্রিপুরা সিটিতে হবে। আরেকটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আইজলে আর একটা ঘাঁটি রয়েছে। এই যে ঘাঁটি দেখছেন, এটা হচ্ছে বিএসএফের ঘাঁটি, যেটা আইজলে অবস্থিত। এবং এইটা হচ্ছে হেডকোয়ার্টার অফ মিজোরাম ফ্রন্টিয়ার। মিজোরাম, তাদের অনেকগুলো ফ্রন্টিয়ার আছে বিএসএফের, তার মাঝে একটা ফ্রন্টিয়ারের নাম হচ্ছে মিজোরাম অ্যান্ড কাসার ফ্রন্টিয়ার। মিজোরামের সাথে কাসারকে যোগ করে একটা ফ্রন্টিয়ার করা হয়েছে, এবং সেই ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার হচ্ছে আইজল। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে সেই ফ্রন্টিয়ারের সদর দফতর, এবং এটার আওতায় কতগুলো ব্যাটালিয়ান বিভিন্ন জায়গায় মোতায়েন আছে। এবং কোনো কোনো নৌবাহিনীর কোনো অংশ এই চট্টগ্রামের পার্শ্ববর্তী অঞ্চল, চট্টগ্রামের সীমান্তবর্তী অঞ্চল মিজোরাম এবং ত্রিপুরা, তাতে কোনো সীমান্তবর্তী অঞ্চলে কোনো নৌঘাঁটি ভারতের নেই। এবং এই সীমান্তবর্তী দুটি প্রদেশে কোনো বিমান ঘাঁটি, ছোটোখাটো বিমান ঘাঁটি বাদে, আমাদের যেমন এয়ারবেস আছে, ওদের কোনো এরকম এয়ারবেস নাই। তাদের সব কিছুই দেখবেন যে বাংলাদেশের বিরুদ্ধে যতবার হুমকি দেওয়া হয়, সবগুলি বলা হচ্ছে আসামের অমুক জায়গায় জড়ো হচ্ছে, কোহিমাতে জড়ো হচ্ছে, কারণ এই জায়গাটাকে তারা অরক্ষিত রেখেছে। কারণটা কি? তারা ভেবেছিল এখানে সারা জীবন ধরে তাদের যারা তারা এইভাবে সারা জীবন তারা এই দেশটাকে শাসন করবে, এবং তাদের বাংলাদেশের দিক থেকে তারা খুবই নিশ্চিন্ত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের দিকটা একটা অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা ভয়ানক, মানে কি বলবো, একটা ভয়ানক চোরাবালির মতো অবস্থায় পৌঁছে গেছে ভারত। তো যারা লাফান নেংটি পরা লোকেরা, নেংটিয়ার যারা নাগরিক, তাদের উদ্দেশ্যে বলছি যে আগে ধুতি সামলাও, পরে আমাদের জিনিস দিকে ভেবো। চট্টগ্রামের দিকের কথা কল্পনা তো এনো না, এটা এত সুরক্ষিত, এখানে এতগুলো ঘাঁটি, এগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখার জন্য বা দেখানোর জন্য করা হয়নি। এবং কোনটা কী জন্য, যেমন এইখানে আমাদের ক্যাভালি রেজিমেন্টের একটা শাখা আছে, যেটা হচ্ছে বার্মার দিকে আক্রমণ করার জন্য, এটা আক্রমণাত্মক। আরেকটা আছে হচ্ছে আমাদের কুমিল্লাতেও আছে, এবং আমাদের যে গুইমারা দেখালাম এখানেও কিন্তু ক্যাভালি আছে। এই দুই পাশ থেকে আমরা যদি ক্যাভালি চার্জ করি ত্রিপুরার দিকে, আগরতলার দিকে,
নেংটিপাড়া লোকেরা কতক্ষণ টিকতে পারবে? আমাদের এটা তো নরম মাটি। আমরা এখানে ক্যাভালি রেজিমেন্টের শাখা কেন রেখেছি জানো? তোমাদের উপর আক্রমণ করার জন্য। নরম মাটিতে পার্বত্য অঞ্চলে চালাবার জন্য না, তোমাদের এই যে ত্রিপুরার যে মালভূমিটা আছে না, দুই পাশ থেকে আঘাত করার জন্য। তোমরা এখন আগে ধুতিটা সামলাও, ধুতিটা সামলায়ে আমাদের উদ্দেশ্যে নম নম করো, এটাই তোমাদের একমাত্র করণীয়। সবাইকে ধন্যবাদ।